আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়। স্থানীয়র কথা বলে জাতীয় নির্বাচন দেরিতে দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা দেখছে বিএনপি। আনুপাতিক ভোটের প্রস্তাব প্রত্যাখ্যান। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন। গণতন্ত্র শক্তিশালী ও ফ্যাসিবাদের ফেরা ঠেকাতে প্রতিষ্ঠানের স্বাধীনতায় জোর। ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘের র্যাব বিলুপ্তির সুপারিশ স্বাগত জানায় সরকার। পর্যালোচনার পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 14 দেশের নাগরিকদের জন্য ভিসা অ্যাপ উদ্বোধন। নিয়োগ পুনর্বহালের দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ প্রাথমিকের চাকরি প্রার্থীদের। আজকের মধ্যে আদালতে দাবির নিষ্পত্তি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এসিল্যান্ডের কাছে 4 বছর থেকে ঘুরতেছি। ভূমিদস্যুর চেয়ে অনেক বড় দস্যু, তারা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না। পদে পদে ভোগান্তি, টাকা ছাড়া নড়ে না ফাইল, অনিয়মের আখড়া ভূমি অফিস। দৃষ্টান্তমূলক সাজার নজির না থাকায় বেপরোয়া দুর্নীতির দুষ্টচক্র। এবং ট্রাম্প পুতিন ফোন আলাপে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সম্মতি। জেলেনস্কির সঙ্গেও কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে মোদি। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাত, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দলটি। এক যুগ পর ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আনুপাতিক হারে নির্বাচন সহ সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনের কাছে 23 দফা প্রস্তাব দিয়েছে দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ 23 দফা দাবি জানিয়েছে জামায়াত। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। 91 যে অনুচ্ছেদ আছে সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল। আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। মিয়া গোলাম পরওয়ার জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দল। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। আদালত থেকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা জানিয়ে নেতারা বলেন, 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। আদালতে আমাদের শুনানি চলছে, আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাবো। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট মানে দেশকে ভঙ্গুর অবস্থায় নেওয়ার পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, দ্রুত নির্বাচন হলেই দেশে ফিরবে স্থিতিশীলতা। জামায়াতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবও নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ পদ্ধতিতে জনগণ অভ্যস্ত নয় বলেই বিএনপি এর বিরোধী।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় আলোচনা হয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন প্রসঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি আলোচনা হয় সমসাময়িক বিষয়ে। জাতীয় নির্বাচনের আগে জামাতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো ভোটেই একমত নয় বিএনপি। আগে স্থানীয় নির্বাচন চাওয়া মানেই দেশকে আবারও ভঙ্গুর অবস্থায় নেয়ার পরিকল্পনা। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। জামাতের আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। বলেন, দেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয় বলেই বিএনপি তা সমর্থন করে না। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র শক্তিশালী ও ফ্যাসিবাদী শাসন ফিরে আসা ঠেকাতে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এমন সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সুপারিশে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে। লিখিত বক্তব্য দিয়েছে 25টি রাজনৈতিক দল ও 3টি জোট। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই তৈরি করা হয়েছে প্রতিবেদন। ব্যাপক জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সুপারিশমালা তৈরি করতে পারি। প্রতিবেদনে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জনাকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব, প্রধানমন্ত্রীর পদের ক্ষমতা হ্রাস সহ 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করার পরামর্শ দিয়েছে। অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে পরামর্শ দিয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে 21 বছর হলেই নির্বাচন করতে পারবে বলেও মত দেওয়া হয়েছে। শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে। এদিকে 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেছেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এ প্রতিবেদন আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এদিন জুলাই আগস্ট আন্দোলনে 848 শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়ে শেখ হাসিনা সহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে বিএনপি। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর, কিন্তু এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ হয়নি।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ এই প্রতিবেদন, যা কাজে লাগবে বিচারে। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি। বিভিন্ন বাহিনী ও সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তের পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করেন তাজুল ইসলাম। যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। এদিন জুলাই আগস্ট আন্দোলনে 848 শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। এর মধ্যে 524 জন দল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাকিরা বিএনপির সমর্থক। শেখ হাসিনা সহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি। 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ বিচারের জন্য আমরা চেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5000-এরও বেশি নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন বলেও জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে দ্বিতীয় দিনের মতো জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে স্থাপিত বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন শিক্ষার্থীরা। এতে নতুন দলের নাম কি হবে, মার্কা কি হবে, এমন নানা প্রশ্নে নিজেদের আকাঙ্ক্ষার কথা জানান তারা। তাদের প্রত্যাশা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। সংগঠকরা বলছেন, দল গঠনে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছে যাব। ওয়ালি, রাজনৈতিক দল গঠনের শিক্ষার্থীদের ভাবনা জানতে আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে এই ক্যাম্পেইনটি চলছে সারা দেশে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা দেশের ছাত্র জনতার মতামত নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তাদের মতামত জানতে আজকে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। আমরা দেখছি যে ফর্মটি রয়েছে, সেখানে রাজনৈতিক দলের নাম কি হতে পারে, কি হতে পারে, নতুন রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা করেন, এমন নানান ধরনের প্রশ্ন রয়েছে, যার মধ্য দিয়ে আসলে যে নতুন রাজনৈতিক দলটি আসার কথা রয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আসবে এমন ধরনের কথা সংগঠকরা বলেছেন। সেই রাজনৈতিক দলটি আসলে কীরকমভাবে গঠন হতে পারে, কি নাম হতে পারে, সেই সব কিন্তু আসলে এই মতামতের ভিত্তিতে তারা নেবেন, এমন কথা কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে একজন সংগঠকের সঙ্গে একটু কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই শিক্ষার্থীদের তরফ থেকে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আপনারা কেমন তাদের সাড়া পাচ্ছেন? দেখেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনমত জরিপ কর্মসূচি করছি এবং এখানে আমরা আমাদের একটা শিরোনাম দিয়েছি যে আপনার চোখে নতুন বাংলাদেশ। তো তরুণ ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটা আসছে, সেই দলটার আমাদের নাম কি হতে পারে, মার্কা কি হতে পারে এবং ওই দলের কাছে মানুষের কি প্রত্যাশা, এই মানুষ এখন কি প্রত্যাশা করে, আমাদের যে দলটা হবে সেই দলটার করণীয় কি হবে, তা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে যাচ্ছি। তার মানে মানুষ এখানে পেয়ে যাচ্ছি। এবং ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে তিনি বলছিলেন যে এই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে এই যে রাজনৈতিক দলটি তারা করতে যাচ্ছেন, সেই রাজনৈতিক দলের যে রূপরেখা, সেই রূপরেখা আসলে প্রস্তাবনা জানাচ্ছেন, যার মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক দল গঠনের যেই করার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ রয়েছে সেগুলো আসলে সহজ হচ্ছে, এমন কথাই কিন্তু আসলে সংগঠক বলছেন। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকেই করা সংস্কার আন্দোলন, যেটি পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়, সেই আন্দোলনের সূচনা হচ্ছিল। সেই জায়গাটিতে আজকে দ্বিতীয় দিনের মতো এই ক্যাম্পেইন চলছে। তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে যেই বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চায়, সেটি আসলে বিনির্মাণে কাজ করবে নতুন রাজনৈতিক দল, সেই প্রত্যাশা তারা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী হাসান ওয়ালি। এলিট ফোর্স, র্যাব ও টেলি যোগাযোগ নজরদারির সংস্থা এনটিএমসি বিলুপ্তির জন্য জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পর্যালোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আরও সহজ করতে অনলাইন অ্যাপ উদ্বোধন করা হয়েছে। 14টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন বলে জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন বাহিনী নিয়োজিত থাকার পরেও র্যাব গঠনের পর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। বিশেষ করে গত 15 বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বুধবার র্যাব বিলুপ্তির জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ জানায় জাতিসংঘ। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কর্মকাণ্ড সীমিত করারও সুপারিশ করে সংস্থাটি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে জাতিসংঘের এমন সুপারিশকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই। এদিন 14টি দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধা আরও সহজীকরণ করে অনলাইন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে, এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। এ বিষয়ে চুক্তি থাকা দেশগুলোর নাগরিকদেরকে মাত্র 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলেও জানান তিনি। হয়তো আমরা চেষ্টা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় রাত 11টায় তিনি সেখানে পৌঁছান। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি ডক্টর ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত 1 দশক ধরে দুবাইয়ে হওয়া আন্তর্জাতিকভাবে সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। এ সময় উভয় নেতা দুদেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ইউএইর সাথে আমাদের সম্পর্ক যাতে আরো ডিপার হয় সেই জন্যই মিটিংগুলো হচ্ছে। তা অনেকগুলো ইস্যু তো আছে তাদের সাথে, আমাদের সাথে তাদের বিজনেস, ট্রেড, এগুলো সম্পর্ক বাড়ছে। আর এট দ্য সেম টাইম আপনি জানেন যে আমাদের ইউএইতে আমাদের ভিসা কিন্তু বন্ধ আছে। তো স্যার চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে রেজ করতে এবং এই বিষয় নিয়ে কথা হবে। কমিউনিটির সাথে মিটিং তো আছেই। এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের মূল অ্যাট্রাকশন হচ্ছেন প্রফেসর ইউনূস। উনি কথা বললেন। আর আপনি জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ভারতের প্রায় 1 যুগের বেশি সময় ধরে হচ্ছে, প্রতি বছরই হয় এবং এটা ইনক্রিজিংলি অনেক ওয়ার্ল্ডের টপ লিডারদেরকে অ্যাট্রাক্ট করছে। দুপুরের সময় আরও থাকছে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম ফুলের বাজার। সরবরাহ ও চাহিদা বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। ক্রেতা শূন্য ঢাকার বাজার। ক্ষমতার অপব্যবহার ও মোটা অঙ্কের অবৈধ লেনদেনের মাধ্যমে বেআইনিভাবে জমির দলিল তৈরি ও হস্তান্তরের অভিযোগ মিলেছে এক শ্রেণীর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। নির্ধারিত ফির 5 থেকে 7 গুণ বেশি টাকা নেওয়া হয় নামজারির জন্য। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না আসা, অভিযোগ পেয়েও ভূমি বিরোধ নিষ্পত্তি না করা সহ মামলা চলমান থাকার পরও জমি হস্তান্তরের মতো ঘটনা ঘটেছে ভূমি অফিস ও সাব রেজিস্ট্রার কার্যালয়ে। বিশেষজ্ঞরা বলছেন, সেবা সংস্থায় নিয়োজিত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার নজির না থাকায় এমন উদাহরণ বেড়েই চলেছে। ভূমি ও সাব রেজিস্ট্রি অফিসের অরাজকতা নিয়ে বিস্তারিত জানব সাইফুল রুদ্রের রিপোর্টে। একটি জমির খারিজ বা নামজারির সরকারি ফি মাত্র 1170 টাকা। তবে ভূমি অফিসগুলোতে জমির ধরন অনুযায়ী দলিল প্রতি নেওয়া হয় 5000 থেকে 20000 টাকা পর্যন্ত। টাঙ্গাইল সদরে ভূমি অফিসের কর্মকর্তাদের কথোপকথনে মিলেছে এর প্রমাণ। 5500 টাকা পাঠাইতে বললেন। আচ্ছা, একটু ফোন
দিয়ে নেন নাই ভাই আমি কিন্তু আপনার নামটাই ভুলে গেছি। এরপর মাসুদের সহ ভাই বলেন তো দেখি একটু কমায় টমায় নামজারিটা কারোর সাথে কথা বলেন, এগুলা তো ভাই ফোনে কথা বলেও ঝামেলা। মনে করেন 2-4টার লেগে 2-4 লাখ খাবো। আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, 7-8 হাজার পাঠাই দেন। 26 জানুয়ারি 2025 রাজধানীর ডেমরার বাঁশেরপুল সাব রেজিস্ট্রার অফিসে বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাননি ভুক্তভোগীরা। 10টার দিকে আসছে, এখন বাজতেছে আপনার 5টা, এখনো ওয়েটিং এ আছে। টাকা ছাড়া কোনো ফাইল কোনো টেবিল থেকে যায় না। মিজানুর রহমানের অভিযোগ, আইন না মেনেই পৈতৃক সম্পত্তি অন্যদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন মোহাম্মদপুর ও ভেদরগঞ্জের সাব রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রার মোহাম্মদ শাহিন আলম ন্যাশনাল হাউজিং একটা প্রপার্টি বড় মানে ঘুষ গ্রহণ করে উনি বিনা পারমিশনে উনি দলিল করে দিয়েছেন। আরেকটা অভিযোগ হয়েছে, আমার একটা সম্পত্তি নামজারি করছি এবং খাজনা দিচ্ছি, ওই জমি ওইখানকার যে সাব রেজিস্ট্রার মোহাম্মদ আরিফুর রহমান তিনি বেআইনিভাবে অন্য কার কাছে এই জমিটা দলিল করে দিয়েছেন। অবৈধভাবে খাজনা নিয়ে ভূমি হস্তান্তরের অভিযোগ রয়েছে কেরানীগঞ্জের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। এই অভিযোগ গড়িয়েছে নিবন্ধন অধিদপ্তর পর্যন্ত। জমিটা নিয়ে মামলা চলতেছে, ভূমি অফিসে স্থগিত আদেশ দেওয়া আছে, তারপরও ভূমি অফিসের সাথে লিয়াজু করে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেট করে দিয়ে আমাদেরকে আরও আর্থিক মানসিক সকল দিকে ক্ষতিগ্রস্ত করছে। তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে রুম থেকে বেরিয়ে যান মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার শাহিন আলম। পরে খাসকামরায় দেখা মিললেও ক্যামেরায় কথা বলেননি তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জের তৎকালীন সাব রেজিস্ট্রার আরিফুর রহমানের বর্তমান কর্মস্থল চাঁদপুরের ফরিদগঞ্জ। অভিযোগের বিষয়ে তিনিও কথা বলেননি। আইনজীবীরা বলছেন, ভূমি রেজিস্ট্রেশন আইনে সাব রেজিস্ট্রারদের দায়মুক্তি দেয়ায় চাইলেও জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। সেকশন 86 এখানে আবার বলে দিয়েছে যে যদি সরল বা সহজ বিশ্বাসে যদি তিনি এই রেজিস্ট্রেশনটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে না। তো এই সেকশনটা তাদেরকে একটা দায়মুক্তি দিয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, যারা দুর্নীতি দূর করবেন তারাও কোনো না কোনোভাবে এই অন্যায়ের সুবিধাভোগী। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি সেটি একেবারে আপাতমস্তক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যাদের উপরে অর্পিত দায়িত্ব এটা প্রতিরোধ করার, তারাই কিন্তু এর ফলে লাভবান, সুবিধাভোগী, অংশীদার, এবং যার ফলে এই ধরনের একটা বিচারহীনতা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা গেলে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে মত টিআইবির। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় 400 কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলালিংকের কাছে। এই অর্থ বিটিআরসি নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নে খরচ করার কথা, অথচ গেল 4 বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করেছে অপারেটরটি। শুভ খানের রিপোর্ট। বর্তমানে 8.5 কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় 46% শেয়ার গ্রামীণফোনের দখলে। 2024 সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে 3,631 কোটি টাকা। টেলিকম খাতে একক আধিপত্য কমাতে 2019 সালে গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার অপারেটর ঘোষণা করে বিটিআরসি। জিপি যাতে আর মার্কেট শেয়ার না বাড়াতে পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রবি, বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে 10 পয়সা লেনদেন করে এই 3 অপারেটর, অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই 3 অপারেটর থেকে গ্রামীণফোন পায় 7 পয়সা। বাকি 3 পয়সা আলাদা ব্যাংক হিসেবে জমা রাখে রবি ও বাংলালিংক। 2020 সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে 340 কোটি টাকা এবং বাংলালিংকের জমেছে প্রায় 260 কোটি টাকা। বাংলালিংক বলছে এরই মধ্যে 200 কোটি টাকা খরচ হয়েছে, তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পায়নি রবি। ইন্টারকানেকশন ফিস থেকে যে সেভিংসটা আমরা করেছি, এটা কিন্তু সেভিংস, এটা কিন্তু রেভিনিউ না। এটাকে রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু অনেকটা বাধ্য হয়ে আমরা আরেকটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে আরেকটা ফান্ডে আমরা রেখেছি ওই ডিরেক্টিভটা কমপ্লাই করার জন্য। যে কোনো জায়গায় খরচ করতে পারবো না, ওদের পারমিশন নিয়ে খরচ করতে হবে এবং কোন জায়গায় খরচ করতে হবে, এটা অ্যাকচুয়ালি হাস্যকর। বিটিআরসির চেয়ারম্যান বলছেন নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে। ওনাদের টাকাই ওনাদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু যত্রতত্র খরচ না করে তাদেরই নেটওয়ার্ক উন্নয়নে যেন কোয়ালিটি অফ সার্ভিস
গ্রাহকের এক্সপিরিয়েন্স এটা যেন উন্নত হয়। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি, আর 5.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রধান পাইকারি বাজার শাহবাগেও বেড়েছে ফুলের চাহিদা ও বিক্রি। তবে বিক্রেতারা জানালেন এখন পর্যন্ত চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। রাতের শেষ প্রহরে ভোরের আলো ধরণীকে ছুঁয়ে যাওয়ার সময়ে জমজমাট হয়ে ওঠে পাইকারি এবং খুচরা ফুলের বাজার। রাজধানীর শাহবাগের এই পাইকারি ফুলের বাজারে ফুল কিনতে তাই দূর দূরান্ত থেকে এসেছেন বহু ক্রেতা বিক্রেতা। বসন্তের পাশাপাশি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস, চলছে অমর 21 বইমেলা। সব মিলিয়ে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলা সহ নানা ফুলের। তবে সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় লোকসানের দাবি করলেন পাইকারি বিক্রেতারা। এর ওপর শবে বরাত উপলক্ষেও কমেছে চাহিদা, জানালেন কেউ কেউ। গত বছর থেকে এবছরে বাজার অনেক খারাপ। আমি পরশুদিন গরু বিক্রি করছি 3 লাখ টাকা, এখন ফুল কিনে আনি ফুল বিক্রি করছি, আমার 3 লাখ টাকা রসে এলো। বাজার মন্দা, ফুল আমরা ফুলওয়ালা ফুল বিক্রি করতে পারছি না। দামও বেশি ছিল, গোলাপ ছিল এই বছর ছিল 4,000 3,000 টাকা বান্ডিল, আর এই বছর মনে করেন যে অনেক কম। কালারের দাম ছিল 1,1200 800 900, এবছর কালার 200 300 টাকা 400 টাকা এরকম। বিক্রেতারা আরও বলছেন সব মিলিয়ে উৎপাদন খরচ উঠিয়ে লাভ করা দুষ্কর হবে। তবে আসছে 21 ফেব্রুয়ারিতে দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলেও জানান তারা। ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন উপলক্ষে ফুলের বাজার জমজমাট হয়ে উঠলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। গত বছর আমরা এসে একটা আড়ি বেচছিলাম আপনার 100 থেকে 150 টাকা, আর এবার তো একটা আড়ি বেচি 20 টাকা 30 টাকা করিয়া। পাইকারি বিক্রি করতেছি 5 টাকা 6 টাকা গোলাপ পার পিস। গত বছরে এই মাম ফুলটা কিনেছি 500 টাকা 600 টাকা, এখন কিনছি 300 টাকা। আর এই ফুলটা গতবার কিনেছি 60 টাকা 70 টাকা, এখন কিনতেছি আপনার মনে করেন 30 টাকা 32 টাকা এরকম আর কি। গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও লাভবান হওয়ার আশা করছেন বিক্রেতারা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে ফুলের বাজারও স্থিতিশীল থাকতো বলে মত পাইকারি ক্রেতা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ফোনালাপ করেছেন ভ্লাদিমির পুতিন। দীর্ঘ এই আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের আলোচনা শুরু করতে সৌদি আরবে দুই নেতার বৈঠক হতে পারে বলে জানা গেছে। এদিকে পুতিনের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন বেশ পুরনো। দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ যেন গলতে শুরু করেছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়েছে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 1.5 ঘন্টার কথোপকথনের বড় সময় জুড়েই ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গ। পরে ট্রাম্প জানান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন তারা। রুশ প্রেসিডেন্টের সাথে আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি জানান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় একটি স্থায়ী সমাধানে তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে কাজ শুরু করেছেন। আর ট্রাম্প বলেন দুই নেতার সাথেই ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। আমাদের একটা দারুণ ফোন আলাপ হয়েছে এবং সেটা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও আমার খুব একটা ভালো ফোন আলাপ হয়। আমার মনে হয় আমরা শান্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি চান। আমি শুধু দেখতে চাই মানুষ হত্যা বন্ধ হোক। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে অবাস্তব বলে মন্তব্য করেন। বলেন যুক্তরাষ্ট্রের প্রাধান্য এখন নিজের সীমান্ত সুরক্ষা ও চীনকে মোকাবেলা করা, তাই ইউরোপ কিংবা ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন না তারা। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান চান। 1 মাস যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই দেখা করেছেন নবনিযুক্ত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে। সময়সূচি অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত হবে তার দ্বিপক্ষীয় বৈঠক। আলোচনায় চলমান শুল্ক যুদ্ধ, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে পৌঁছায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিমান। তীব্র শীত উপেক্ষা করে ভারতীয় প্রবাসীরা তাকে স্বাগত জানান। এ সময় মার্কিন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিমান ঘাঁটি থেকে হোয়াইট হাউসের অতিথিশালা ব্লেয়ার হাউসে পৌঁছালে মোদীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান প্রশাসনিক কর্মকর্তা এবং ভারতীয় প্রবাসীরা। ডোনাল্ড ট্রাম্পের অতিথিশালায় আগামী 2 দিন অবস্থান করবেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই ব্যস্ত সময় কাটাতে শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর মধ্যেই নবনিযুক্ত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। 2 দিনের এই সফরে ডোনাল্ড ট্রাম্প এবং উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত সময়সূচি থেকে জানা যায়, স্থানীয় সময়ে বৃহস্পতিবার বিকাল 4টায় মোদীকে স্বাগত জানাবেন ট্রাম্প। এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করবেন তারা। বিকাল 5:40 স্টেট ডাইনিং হলে নৈশভোজে যোগ দেবেন ট্রাম্প ও মোদী। কানাডা, চীন, মেক্সিকো সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ ও চলমান ভূ রাজনৈতিক নানা বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের বাণিজ্য সুবিধার বিষয়টি তুলে ধরতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যে ভারসাম্য আনতে মোদীকে মার্কিন পণ্য আমদানিতে জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। নরেন্দ্র মোদী আঞ্চলিক নিরাপত্তা ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিতে পারেন বলে জানিয়েছে গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এবং ভারতীয় জনগণকে একই সঙ্গে সন্তুষ্ট করা মোদীর পক্ষে কষ্টকর হবে। ভারতের পারমাণবিক শক্তি খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা চালাতে পারেন মোদী। এছাড়াও অভিবাসন ও ভিসা নীতি, প্রযুক্তি, বিশ্ব বাণিজ্য এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা হতে পারে এই বৈঠকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনে না। নির্বাচন দেরিতে দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা দেখছে বিএনপি, আনুপাতিক ভোটের প্রস্তাব প্রত্যাখ্যান। ট্রাইব্যুনালে শহীদ তালিকা জমা বিএনপির, জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল আখ্যা প্রসিকিউশনের, পর্যালোচনার পর র্যাব বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।